গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই মেঘ রৌদ্র ছায়া। আজ চতুর্থ পর্ব। ট্রেতে করে চা নিয়ে রানু উপস্থিত হল। ট্রেতে 2 কাপ না 3 কাপ চা। সুলতান সাহেব দেখলেন রানুর পেছনে মাহফুজ মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে। রানু বলল, বাবা, মাহফুজ সাহেব এসেছেন। তোমার সঙ্গে দেখা না করেই চলে যেতে চাচ্ছিলেন। তোমাকে দেখলেই নাকি ওনার ভয় লাগে। আমি জোর করে ধরে নিয়ে এসেছি। তুমি বকা দিয়ে দাও তো। বকা দেব? উনি চিত্রা মেয়েটিকে 24 ঘন্টা না খাইয়ে রেখেছেন। ওর পায়ে কাঁটা ফুটেছে, কাঁটা তোলার ব্যবস্থা করেননি। সুলতান সাহেব ভুরু কুঁচকে তাকিয়ে আছেন। এটা তার শোবার ঘর। রানু তার শোবার ঘরে একজনকে নিয়ে উপস্থিত হবে এটা তিনি ভাবেননি। মাহফুজ এসে তার পা ধরে সালাম করতে করতে বলল, মনটা খুবই খারাপ ছিল স্যার। 1 ঘন্টা আগে মনটা এত ভালো হয়েছে যে বলার না। সুলতান সাহেব বললেন, 1 ঘন্টা আগে বিশেষ কি ঘটনা ঘটল? ভুজঙ্গবাবুর অ্যাসিস্ট্যান্ট চলে এসেছেন। অ্যাসিস্ট্যান্ট বলল ভুজঙ্গবাবু সন্ধ্যা নাগাদ চলে আসবেন। ভুজঙ্গবাবু বলেছিলেন আসবেন, কিন্তু ঠিক বিশ্বাস হয় নাই। এই জন্য বিকল্প ব্যবস্থাও রেখেছিলাম। ভুজঙ্গবাবুটা কে? টিপু সুলতানের পাঠ করবেন, বাড়ি গৌরীপুর, মারাত্মক অভিনেতা। আসল নাম মনোয়ার হোসেন। একবার যাত্রায় ভুজঙ্গ নামে পাঠ করলেন, তারপর থেকে নাম হয়ে গেল ভুজঙ্গবাবু। ও আচ্ছা। ভোটার লিস্টে ওনার নাম ভুজঙ্গবাবু। ও। এদিকে চিত্রা আবার বিছানায় কাত হয়ে পড়েছে। আমার টেনশন আর কিছুতেই কমে না। একটা কমে তো আরেকটা তৈরি হয়। মাহফুজ তার সামনে বসেই চুকচুক করে চা খাচ্ছে। তিনি তাকে কিছুই বলতে পারছেন না। প্লে একটু রাত করে শুরু হবে স্যার। দূর দূর থেকে লোকজন আসবে, এদের ঠিকঠাক মতো বসতে দিতে হবে। আরেকটা ভালো খবরও আছে স্যার। মেরাজকান্দার ছদরুল ব্যাপারী আসবেন। ছদরুল ব্যাপারীটা কে? ব্যবসা করেন? কিসের ব্যবসা? ওনার অনেক ধরনের ব্যবসা আছে, তবে সবচেয়ে চালু ব্যবসা হলো বিড়ির ব্যবসা। উনি বিশেষ অতিথি। ওনার সম্পর্কে অনেক আজে বাজে বদনাম আছে, তবে বিরাট দানশীল মানুষ। সুলতান সাহেব বিরস মুখে চায়ে চুমুক দিচ্ছেন। আজকের অনুষ্ঠানে একজন বিড়ির ব্যবসায়ীর পাশে তিনি বসবেন। তিনি নিশ্চিত সেই ব্যবসায়ী লুঙ্গি পরেই মঞ্চে উপস্থিত হবে। তার সারা গা থেকে বিড়ির গন্ধ আসবে, এটাই স্বাভাবিক। সজ্জুল ব্যাপারীর অবশ্য আমাদের অনুষ্ঠানে আসার কথা ছিল না। উনি আসবেন মাওলানা ইস্কান্দার আলীর দোয়া নিতে। এই খবর পেয়ে আমি চেপে ধরলাম, আপনার কথাও বললাম, তখন রাজি হয়েছেন। সুলতান সাহেব শুকনো মুখে বললেন, আমার কথা বলার দরকার হলো কেন? আপনি এত বড় একজন মানুষ, আপনার কথা আমি বলবো না? মাহফুজ আনন্দে ঝলমল করছে। আনন্দের উৎস সজ্জুল ব্যাপারী। ব্যাপারী সাহেব বড় ধরনের কোনো দান করবেন, এটাই কি মাহফুজ আশা করছে? সেই আশাতেই তাকে বিশেষ অতিথি করা হলো। তাকে প্রধান অতিথি করার মূলেও এই আশা কাজ করছে। এই গ্রামে তার জায়গা জমি আছে, তেমন হুলস্থুল ধরনের কিছু না, কিন্তু আছে। এই বাড়িটা আছে, সেসব দান করার কথা তিনি ভাবছেন না। জমি জমা কিছু আছে বলেই তিনি ছুটি ছাটায় ছেলে মেয়ে নিয়ে আসতে পারেন। সামান্য হলেও একটা যোগসূত্র আছে, সেটা যাতে থাকে সেই চেষ্টা তাকে করতে হবে। তাছাড়া কয়েকটা পাকা দালান বানিয়ে স্কুল কলেজ চালু করে দিলেই তো হয় না। সেই স্কুল কলেজ যাতে চালু থাকতে পারে সেই ব্যবস্থাও করতে হয়। শিক্ষকদের বেতন, ছাত্রছাত্রী জোগাড়, অনেক কিছুই আছে। সেই অনেক কিছুর কথা স্কুল কলেজের উদ্যোক্তাদের মনে থাকে না। মানুষ অতি বুদ্ধিমান প্রাণী হলেও তার দৃষ্টি মোটামুটি বর্তমানেই আটকে থাকে। ভবিষ্যৎ সে দেখতে পারে না, বা দেখতে পারলেও দেখতে চায় না। সুলতান সাহেব চায়ের কাপ নামিয়ে রেখে রানুর দিকে তাকিয়ে বললেন, রানু মা, আমি মাহফুজের সঙ্গে কিছু কথা বলবো। রানু বলল, তুমি চাও না আমি সেই কথাগুলি শুনি? চলে যেতে বলছো? সুলতান সাহেব মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। রানু উঠে চলে গেল।
মনে হলো সে খানিকটা হলেও অপমানিত বোধ করছে। সুলতান সাহেব পকেট থেকে সিগারেট বের করতে করতে বললেন, মাহফুজ, তোমাকে কয়েকটা জরুরি কথা বলার জন্য রানুকে সরিয়ে দিলাম। রানু অসুস্থ। আমি চাই না সেই সব কথা শুনুক বা এইসব কথা তাকে কোনোভাবে এফেক্ট করুক। মাহফুজ অবাক হয়ে বলল, ওনার কি অসুখ? তার কি অসুখ সেটা আমাদের আলোচনার জন্য গুরুত্বপূর্ণ না। তারপরেও বলছি, তার অসুখটা শারীরিক না, মানসিক। সে কিছু ব্যক্তিগত দুর্যোগের ভেতর দিয়ে গিয়েছে, যার চাপ সে সহ্য করতে পারেনি। তার কিছু মানসিক সমস্যা হয়েছে। সাইকিয়াট্রিস্ট তার চিকিৎসা করছে। আমি যে মেয়েকে নিয়ে এখানে এসেছি, এই কারণেই এসেছি। তাকে আলাদা করে একা কিছু সময় দেবার জন্য এনেছি। মাহফুজ কিছু বলল না। সে তাকিয়ে রইল। তার তাকিয়ে থাকার ভঙ্গিতে বোঝা যাচ্ছে সে খুবই দুঃখিত বোধ করছে। সুলতান সাহেব সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, আমি আমার মেয়েকে সব রকম ঝামেলার বাইরে রাখতে চাই, অথচ তুমি ঝামেলাই তৈরি করছো। তুমি কোনো রকম কথাবার্তা ছাড়া কোয়েশ্চেনেবল চরিত্রের একটি মেয়েকে আমার বাড়িতে এনে তুলেছ। স্যার, আপনি কথার মাঝখানে কথা বলবে না। আমার কথা শেষ হোক, তারপর যা বলার বলবে। তুমি ওই মেয়েটিকে আমার এখান থেকে নিয়ে যাবে, এখনই নিয়ে যাবে। জি আচ্ছা। রাতে তোমার এই নাটকের যন্ত্রণা আমাকে জড়াবে না। কাউকে প্রধান অতিথি বা বিশেষ অতিথি করতে হলে তার পূর্ব সম্মতির প্রয়োজন আছে। তুমি আমাকে কিছুই জিজ্ঞেস করনি। স্যার, আপনি না গেলে? কথার মাঝখানে কথা বলতে নিষেধ করেছি, তারপরে বলছো কেন? নেভার ডু দ্যাট এগেন। আমি কয়েকটা দিন একা থাকতে এসেছি, আমাকে একা থাকতে দাও। আমার যা বলার বলেছি, এখন তুমি যেতে পারো। মেয়েটিকে নিয়ে যেও। মাহফুজ শুকনো গলায় বলল, জি আচ্ছা। সুলতান সাহেব বিরক্ত গলায় বললেন, আর শোনো, মেয়েটির পায়ে নাকি কাঁটা ফুটেছে, দয়া করে কাঁটা তোলার ব্যবস্থা করবে। রানু খুবই অবাক। একটি মেয়ে বিছানায় শুয়ে আছে, জ্বরে তার গা পুড়ে যাচ্ছে, তাকে এখন নিয়ে যেতে হবে কারণ নাটকের রিহার্সেল হবে। কি উদ্ভট কথা। মাহফুজ মাথা নিচু করে বলল, রিহার্সেল লাগবেই। ভুজঙ্গবাবু বলে পাঠিয়েছেন, উনি খুবই মেজাজি মানুষ। শেষে দেখা যাবে নাটক ফেলে উনি চলে গেলেন। চলে গেলে চলে যাবেন, প্রয়োজন হলে আমি ভুজঙ্গের সাথে কথা বলবো। আমাকে ভুজঙ্গের কাছে নিয়ে চলুন। চিত্রা বিছানা থেকে উঠতে উঠতে বলল, এত ঝামেলা করে লাভ নাই, আমি যাই। রিহার্সেল শেষ করে চলে আসব। রানু বলল, আমি কি রিহার্সেল দেখার জন্য যেতে পারি? মাহফুজ বলল, না, ভুজঙ্গবাবু বাইরের কারোর সামনে রিহার্সেল করে না। রানুর মনটা হঠাৎ খুব খারাপ হয়ে গেল। চিত্রা মেয়েটিকে তার অসম্ভব ভালো লেগেছে। এত ভালো লেগেছে যে তাকে চোখের আড়াল করতে ইচ্ছা করছে না। তার প্রধান সমস্যা এটাই, যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ইচ্ছা করে না। কিন্তু তার ভালোবাসার মানুষেরা সবাই চোখের আড়ালে চলে যায়। চিত্রা রিহার্সেল শেষ করে এখানে চলে আসবে, এটা আর তার মনে হচ্ছে না। চিত্রা আর আসবে না। মেয়েটার সঙ্গে গল্পই করা হলো না। রানু ঠিক করে রেখেছিল পুকুর ঘাটটা পরিষ্কার করে সেখানে ইটের চুলা পেতে আজ সে নিজে রান্না করবে। পাশে থাকবে চিত্রা, রান্না করতে করতে গল্প করবে। বনভোজন বনভোজন ভাব চলে আসবে। এর মধ্যে রমেশ ভাইকে দিয়ে পুকুরের শ্যাওলা পরিষ্কার করাবে। শ্যাওলা পরিষ্কারের পর যদি দেখা যায় পুকুরের পানি টলটলে পরিষ্কার, তাহলে তারা দুজন কিছুক্ষণের জন্য হলেও পানিতে নামবে। কিছুই করা হলো না। রানু বাগানে চলে গেল। নীল পালকের পাখিটা বাগানে নিশ্চয়ই কোথাও আছে। পাখিটাকে খুঁজে বের করতে হবে। সঙ্গে একটা দূরবীন থাকলে ভালো হতো, চোখে দূরবীন লাগিয়ে পাখি খোঁজা। সুলতান সাহেবকে বারান্দায় দেখা যাচ্ছে। তিনি নেমে আসছেন। রানু জানে তিনি এখন বারান্দায় আসবেন, কোনো জটিল বিষয় নিয়ে কথা বলতে শুরু করবেন। ভাবতেই রানুর অসহ্য লাগছে। রানু এখন কিছুক্ষণ একা থাকতে চায়।
বাবাকে সে কি কঠিন গলায় বলতে পারে না যে তুমি আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও? আমি নীল রঙের একটা পাখি খুঁজে বেড়াচ্ছি, তুমি সঙ্গে থাকলে পাখিটা আমি খুঁজে পাব না। হ্যাঁ, নিশ্চয়ই পারে। কি করছিস রে মা? পাখি খুঁজছি। কি পাখি খুঁজছিস? নীল পালকের একটা পাখি। ঠোঁট কি লাল? হুম। তাহলে মাছরাঙা। মাছরাঙা পাখির বিশেষত্ব জানিস? রানু শান্ত গলায় বলল, বিশেষত্ব জানি না, এবং বিশেষত্ব জানার আমার কোনো ইচ্ছাও নেই। তুমি দয়া করে এখন পাখি বিষয়ক কোনো বক্তৃতা শুরু করবে না। আমি একা একা বাগানে বেড়াতে এসেছি, বক্তৃতা শুনতে ইচ্ছা করছে না। সুলতান সাহেব বিস্মিত হয়ে বললেন, কোনো কারণে কি তোর মনটা বিক্ষিপ্ত? হ্যাঁ, বিক্ষিপ্ত। কারণটা বলা যাবে? হ্যাঁ, যাবে। কারণ হচ্ছে তুমি। আমি? হ্যাঁ, তুমি। তুমি মাহফুজ সাহেবকে বলেছ চিত্রা মেয়েটিকে এই বাড়ি থেকে নিয়ে যেতে, বলনি? সুলতান সাহেব অবাক হয়ে লক্ষ্য করলেন তার মেয়ে থরথর করে কাঁপছে। এটা তো ভালো কথা না। রানু বলল, চিত্রাকে যে তুমি বিদায় করেছ, এই ব্যাপারে আমি এখন পুরোপুরি নিশ্চিত। কিভাবে নিশ্চিত হলি? মাহফুজ সাহেবের সঙ্গে আমি অনেকক্ষণ গল্প করেছি। তাকে বলেছি চিত্রা অসুস্থ, তিনি বলেছেন বিশ্রাম নিক, সন্ধ্যাবেলা নাটকের আগে গেলেই হবে। তারপরে তোমার সঙ্গে ওনার কথা হলো, তখন বলতে শুরু করলেন ভুজঙ্গবাবুর সঙ্গে রিহার্সেল। এতক্ষণ ভুজঙ্গবাবু ছিলেন না। তোমার সঙ্গে কথা বলার পরই ভুজঙ্গবাবু উদয় হলেন। বাবা, তুমি কি মাহফুজ সাহেবকে বলনি চিত্রা মেয়েটিকে নিয়ে চলে যেতে? বলেছি। কেন বলেছি জানতে চাস? না, আমি জানতে চাই না। জানতে চাইলেই তুমি 10-12টা সুন্দর যুক্তি দেখাবে। যুক্তিগুলি খুবই গ্রহণযোগ্য মনে হবে। আমি যুক্তি শুনতে চাচ্ছি না। শুধু যুক্তি কেন, আমি তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না। আমার কোনো কথাই শুনতে চাচ্ছিস না? না, কারণ তুমি একজন ভান সর্বস্ব মানুষ। আমি ভান পছন্দ করি না। আমি ভান সর্বস্ব মানুষ? অবশ্যই। তুমি কখনো লুঙ্গি পরো না। তুমি অনেকবার বলেছ লুঙ্গি হচ্ছে একটা নোংরা এবং অশালীন পোশাক। অথচ তুমি যখনই গ্রামে আসো তখন লুঙ্গি নিয়ে আসো এবং গ্রামের পথে লুঙ্গি পরে ঘুরে বেড়াও। কারণ গ্রামের লোকজন এই ব্যাপারটা দেখে বলবে, আহা, মানুষটা কত সহজ সরল। রানু, তুই উত্তেজিত হয়ে পড়েছিস। এরকম উত্তেজিত হবার মতো কোনো ঘটনা ঘটেনি। আমি তোমার মতো না বাবা, আমি সাধারণ মানুষের মতো। উত্তেজিত হবার মতো কোনো ঘটনা দেখলে আমি উত্তেজিত হই। তুমি কখনো হও না। তোমার মাথা সবসময় ঠান্ডা। 15 বছর আগে তুমি খুব ঠান্ডা মাথায় আমার মাকে বাড়ি থেকে বের করে দিতে পেরেছিলে। আমার তখন বয়স কত? 2 বছর। আমাকে মার সঙ্গে যেতে দাওনি। আমার দেখাশোনার জন্য আরেকটি বিয়ে তুমি করেছ, সেটিও করেছ খুব ঠান্ডা মাথায়। ইয়াং লেডি, কম্পোজ ইয়োরসেলফ। থ্যাঙ্কস, আই উইল ট্রাই। সুলতান সাহেব সিঁড়ি বেয়ে আবারও উঠে গেলেন। রানু একা একা পাখিটা খুঁজতে লাগল। পাখিটা বাগানেই কোথাও আছে, লুকিয়ে আছে কোনো পাতার আড়ালে। রানুর ধারণা এক্ষুনি পাখিটাকে পাওয়া যাবে। চিত্রা কেমন এলোমেলো পা ফেলছে। মাহফুজ চিন্তিত বোধ করছে। সুলতান সাহেবের বাড়ি থেকে তার বাড়ি অনেকখানি পথ। মেয়েটার জ্বর যদি খুব বেশি হয় তাহলে সে এতখানি পথ হেঁটে যেতে পারবে না। কপালে হাত দিয়ে কি দেখবে জ্বর কত? এটা কি ঠিক হবে? না, ঠিক হবে না। চিত্রা বলল, ভুজঙ্গবাবু কখন এসেছেন? মাহফুজ বলল, উনি এখনো আসেননি, তার অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে। আপনি যে বললেন ভুজঙ্গবাবু এসেছেন, রিহার্সেল করবেন? মিথ্যা কথা বলেছি, তোমাকে নিয়ে আসার জন্য বলেছি। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমার বাড়িতে। ওই বাড়িতেই তো আমি খুব ভালো ছিলাম। মাহফুজ নিচু গলায় বলল, আমার বাড়িতেও খুব ভালো থাকবে। চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবে, বিশ্রাম হবে। শরীর খারাপ করেছে, এখন বিশ্রাম দরকার। ভালো বিশ্রাম না হলে রাতে নাটক টানতে পারবে না।
চিত্রা হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল, কঠিন গলায় বলল, ওই বাড়ি থেকে কি আমাকে বের করে দিয়েছে? সুলতান সাহেব নামের মানুষটা কি বলেছে আমাকে এক্ষুনি বিদায় করে দিতে হবে? মাহফুজ বলল, আরে না, কি বলো তুমি? সুলতান সাহেব এরকম মানুষই না। তুমি অসুস্থ শুনে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলেন, আমাকে বললেন এক্ষুনি ডাক্তার জোগাড় করতে। আমার মাথায় 100 ঝামেলা, এর মধ্যে কোথায় ডাক্তার পাবো তুমি বলো? চিত্রার চোখ মুখ কঠিন হয়ে গিয়েছিল। মাহফুজের কথায় আবার স্বাভাবিক হল। সে হাঁটতে শুরু করল। তবে মেয়েটার শরীর মনে হয় বেশ খারাপ, মনে হচ্ছে হাঁটতেই পারছে না। মাহফুজ বলল, তুমি দেখি খুব আশ্চর্য মেয়ে। তুমি ভেবে বসলে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। চিত্রা গম্ভীর গলায় বলল, এরকম হা হা করবেন না। বাড়ি থেকে বের করে দেবার মতো ঘটনা আমার জীবনে আগে ঘটেছে বলেই আমি বলেছি। একবার রাত 2টার সময় আমাকে বের করে দিল। রাত 1টার সময় নাটক শেষ হয়েছে, আমি ঘরে গিয়ে মেকআপ তুলছি। তখন যে বাড়িতে আমার থাকার জায়গা, সেই বাড়ির একজন বুড়ো মানুষ খুবই খারাপ ভাষায় আমাকে বের হয়ে যেতে বললেন। যারা আমাকে সেই বাড়িতে এনে তুলেছিল তারাও কেউ নেই, আমাকে রেখে চলে গেছে। কি যে বিপদে পড়লাম। সুলতান সাহেব সেরকম না, ইনি অন্য ধরনের মানুষ। চিত্রা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললেন, তিনি যে অন্য রকমের মানুষ তা তার মেয়েটাকে দেখেই বোঝা যায়। মেয়েটা কি আশ্চর্য রূপবতী, মনে হয় তুলি দিয়ে আঁকা। মাহফুজের বাড়িতে যেতে হলে ক্লাব ঘরের সামনে দিয়ে যেতে হয়। ক্লাব ঘরের সামনে বেশ ভিড়। কাঠের সব কটা চেয়ার রোদে পাতা হয়েছে, একটি বেঞ্চও বের করা হয়েছে। হাতলওয়ালা চেয়ারটায় সজরুল ব্যাপারী বসে আছেন। সজরুল ব্যাপারী কখনো একা একা ঘোরাফেরা করেন না, 4-5 জন লোক সঙ্গে থাকে, এখনো আছে। গ্রামের লোকজন তাদের ঘিরে আছে। সজরুল ব্যাপারী মাহফুজকে দেখে হাত ইশারায় ডাকল। মাহফুজ অবাক হয়ে এগিয়ে গেল। সজরুল ব্যাপারী এখন আসার কথা না, তার আসার কথা সন্ধ্যার আগে আগে। তিনি মাওলানা ইস্কান্দার আলীর জন্য ইফতার নিয়ে আসবেন। ইস্কান্দার আলীকে ইফতার খাইয়ে নাটক দেখে চলে যাবেন। কি মনে করে সকালে এসেছেন কে জানে। সজরুল ব্যাপারীর মুখ ভর্তি পান। তিনি অনেক আয়োজন করে গলা খাকাড়ি দিয়ে পানের পিক ফেলতে ফেলতে বললেন, মাহফুজ মিয়া ভালো আছো? জি ভালো আছি, একটু আগে আগে চলে আসলাম, ভাবলাম তোমাদের অঞ্চলটা ঘোরা দিয়া দেখি। জি খুব ভালো করছেন। ওই যে দূরে দাঁড়ায় আছে মেয়েটা কে? নাটকের না? জি। নাটক কেমন করে? খুব ভালো করে। নাম কি? চিত্রা। মেয়েটার কি শরীর খারাপ? জি জ্বর আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি তারে কোথায় নিয়ে যাইতেছ নিয়ে যাও, তোমার কাজকর্ম করো, আমারে নিয়ে ব্যস্ত হবে না। আমি তোমরা অঞ্চলটা ঘোরা দিয়া দেখব, ইস্কান্দর সাহেবের সঙ্গে কথাবার্তা বলবো। জি আচ্ছা। সুলতান সাহেবের সঙ্গেও দেখা করা দরকার, এমন বিশিষ্ট মানুষ। আপনি দেখা করতে চাইলে নিয়ে যাব। নিয়ে যাইতে হবে না, আমার যেখানে যাইতে ইচ্ছা করে নিজেই চলে যাই। সজরুল ব্যাপারী আবার পানের পিক ফেলল। এবারও আগের মতো আয়োজন করে পিক ফেলা। শুধু পিক ফেলাতেই ঘটনা শেষ হয় না, পিক ফেলে সেই পিকের দিকে তাকিয়ে থেকে ঘটনার ইতি হয়। চিত্রা দূর থেকে মানুষটাকে দেখছে। তার কাছে মনে হচ্ছে একজন মৃত মানুষ চেয়ারে বসে আছে, রক্তশূন্য মুখ, হলুদ চোখ। বসে থাকার ভঙ্গির মধ্যেই ক্লান্তি এবং অবসাদ। মনে হচ্ছে এই মানুষটা অনেক দিন ধরে ঘুমোতে পারে না, তার খুব ভালো ঘুম দরকার। চেয়ারে সে বসে আছে ঠিকই, কিন্তু পুরোপুরি জেগে নেই। অনেকদিন পর আজ ইস্কান্দার আলী রোজা ভাঙলেন। ইচ্ছাকৃত রোজা ভাঙা না, জোহরের আজানের আগে আগে কোনো কারণ ছাড়াই মুখ ভর্তি করে বমি করলেন। রোজা ভাঙার কারণ ঘটল, তার মন বেশ খারাপ হয়ে গেল। এমন যদি হতো তার কোনো অসুখ করেছে তাহলে একটা সান্ত্বনা থাকত। অসুখ বিসুখ কিছু না, শরীর ভালো। বমি করার ফলে শরীরটা মনে হয় আরও ঝরঝরে হয়ে গেছে।
চনমনে খিদে হচ্ছে, চিকন চালের ভাত এবং সর্ষে ইলিশ খেতে ইচ্ছা করছে। অনেকদিন ইলিশ মাছ খাওয়া হয় না, এই অঞ্চলে ইলিশ পাওয়া যায় না। বিশেষ কোনো খাওয়া খাদ্যের জন্য মন আনচান করাটা দোষণীয় কিনা তিনি বুঝতে পারছেন না। খাওয়া খাদ্য আল্লাহ পাকের একটা নিয়ামত, কাজেই খাওয়া খাদ্যের জন্য লোভ হলে সেটা দোষণীয় হতে পারে না। আবার অন্যদিকে সবুরের ব্যাপারও আছে। সর্ববিষয়ে সবুর করতে বলা হয়েছে, সেই হিসেবে সুখাদ্যের লোভকে প্রশ্রয় দেওয়া ঠিক না। নবী করিম দিনের পর দিন শুধু খেজুর খেয়ে থাকতেন, ভালো খাদ্যের জন্য তার কোনো লালচ ছিল না। ইস্কান্দর আলী রান্না চড়ালেন, রোজা যখন ভেঙেই গেছে নিজের হাতে রান্নাবান্না করা যাক। 4টা চাল সিদ্ধ করবেন, সিদ্ধ চালের সঙ্গে একটা ডিম দিয়ে দেবেন, ভাত এবং ডিম একসঙ্গে সিদ্ধ হবে। শুকনা মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে ডিমের ভর্তা করে নেবেন। ডিমের ভর্তা দিয়ে গরম ভাত স্বাদু হবার কথা। ঘরে ভালো গাওয়া ঘি আছে, গরম ভাতের উপর গাওয়া ঘি। ফেন ভাতে গাওয়া ঘির কোনো তুলনা হয় না। ইস্কান্দর আলীর জিভে পানি এসে গেল, তিনি খুবই লজ্জিত বোধ করলেন। জিভের পানি লোকজন দেখতে পায় না, এটা একটা ভালো ব্যাপার। চোখের পানির মতো জিভের পানিও যদি টপ টপ করে ঠোঁট গড়িয়ে পড়ত তাহলে খুবই লজ্জার ব্যাপার হতো। আল্লাহ পাকের অসীম করুণা, তিনি মানুষকে লজ্জার হাত থেকে রক্ষা করেছেন। মানুষ একে অন্যকে লজ্জা দিতে পছন্দ করে, কিন্তু আল্লাহ পাক তার অতি নগণ্য বান্দাকেও লজ্জা দিতে চান না। ভাত এবং আলু ভর্তার সঙ্গে ডাল থাকলে কেমন হয়? ঘরে মুগ ডাল আছে, কষ্ট করে একটু ডাল রেঁধে ফেললে হয় না? আজ যখন রোজা রাখা হয়নি, খাওয়া দাওয়াটা আরাম করেই করা যাক। তিনি আরেকটা চুলায় আগুন দিলেন। হোক, আজকের খাওয়া দাওয়াটা ভালো মতো হোক। শুধু ইলিশ মাছটা মাথা থেকে দূর হচ্ছে না। বাটা রাই সরিষা, সামান্য লবণ, একটা দুফালা করে কাঁচা মরিচ দিয়ে মাখিয়ে কলা পাতায় ইলিশ মাছ মুড়ে সামান্য আঁচ দিতে হবে। খেতে হবে গরম গরম। ঠান্ডা হলো কি স্বাদ চলে গেল, একেবারে বেহেশতি খানা। বেহেশতে ইলিশ মাছ কি পাওয়া যাবে? পাখির মাংসের কথা কোরআন মজিদে উল্লেখ করা আছে, তবে ইলিশ মাছও পাওয়া যাবে। বেহেশতি মানুষ যা চাইবে তাই পাবে। রান্না শেষ করে ইস্কান্দার আলী খাবার আয়োজন করলেন। পাটি পাতলেন, থালা সাজালেন, পিরিচে নিমক নিলেন, লেবু কাটলেন। খাওয়া শুরু করার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম জিভে নিমক ছোঁয়াতেন। তিনি পাতে লেবু নিতেন কিনা সে কথা কখনো শুনেন নাই। আরব জাহানে কি লেবু আছে? আসসালামু আলাইকুম। ইস্কান্দর আলী চমকে তাকালেন। দরজা ধরে একজন রোগা অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটা মনে হয় অসুস্থ, ঠোঁট মরা মানুষের মতো সাদা, চোখ হলুদ, গায়ের চামড়া কুঁকড়ে আছে, মাথার চুল সামান্য। মৃত মানুষের মাথার চুল যেমন আলগাভাবে মাথায় লাগানো থাকে, এরও তাই। মনে হচ্ছে মাথায় হাত বোলালেই হাতের সঙ্গে সব চুল উঠে আসবে। কেমন আছেন ইস্কান্দার সাহেব? জি জনাব, ভালো। কি করছেন? খাওয়ার আয়োজন করি। আমি তো শুনেছি আপনি সারা বছর রোজা রাখেন। ভুল শুনেছেন জনাব, যেদিন যেদিন আল্লাহ পাকের হুকুম হয় সেদিন রোজা রাখি। আজ হুকুম হয় নাই, সকালবেলা বমি করেছি। বমি করলে রোজা ভেঙে যায়। বেছে বেছে আজকের দিনেই রোজা ভাঙলেন। আজ আমি ঠিক করেছিলাম আপনারই ইফতারি করাবো। অন্য আরেকদিন ইফতারি করব জনাব। আপনি কি আমারে চিনেন? আমি সজরুল ব্যাপারী। মৌলানা লজ্জিত গলায় বললেন, জনাব আমি আপনার নাম শুনি নাই। এইটা খুবই আশ্চর্যের কথা, আপনি আমার নাম শুনেন নাই। যাই হোক, কি আর করা। কি রান্না করেছেন? দরিদ্র মানুষের অতি দরিদ্র আয়োজন জনাব, ডাল ভাত। আমি যদি আপনার সঙ্গে খাই আপনার কি খাবারে কম পড়বে? জি না জনাব, আল্লাপাক যদি এখানে আপনার রিজিক রাখেন তাইলে কম পড়বে না। আসুন খাইতে বসি। ভয় নেই, আমি খুবই সামান্য খাব।
ইদানিং হজমের সমস্যা হয়েছে, কিছুই হজম করতে পারি না। যাও ভাত খেলেও টক ঢেকুর উঠে। সদরুল ব্যাপারীর সঙ্গের লোকজন ইস্কান্দার আলীর বাড়ির উঠানে ঘুরঘুর করছিল। সদরুল ব্যাপারী হাত ইশারায় তাদের চলে যেতে বললেন। গরম ভাতের উপর ঘি দিতে দিতে ইস্কান্দার আলী বললেন, অতি দরিদ্র আয়োজন, নিজ গুণে ক্ষমা করবেন। সদরুল ব্যাপারী কিছু বললেন না, তীক্ষ্ণ চোখে খাবারের ব্যবস্থা দেখতে লাগলেন। তাকে সামান্য চিন্তিত মনে হল। পাতে ঘি দিয়েছেন? ঘি খাওয়া আমার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ পাকের নাম নিয়ে খান, আল্লাহ পাকের নাম নিয়ে খেলে ইনশাল্লাহ কিছুই হবে না। এইটা তো মাওলানা ঠিক বললেন না। যা নিষিদ্ধ তা সবসময়ই নিষিদ্ধ। খুন নিষিদ্ধ, আল্লাহ পাকের নাম নিয়ে খুন করলেও সেই খুন সিদ্ধ হবে না। যাই হোক, বিসমিল্লা বললে আমি খাইতেছি, এত নিষেধ মানলে চলে না। হাত ধোবেন না জনাব? হাত ধোয়ার পানি দিয়েছি। হাত ধোয়ার দরকার নাই। সদরুল ব্যাপারী খাবার উদ্দেশ্যে বসলেন না। হঠাৎ খেতে চাইলে একজন মানুষ কি করে সেটা দেখাই ছিল তার উদ্দেশ্য। কি মনে করে খাওয়া শুরু করলেন। সদরুল ব্যাপারী এত আরাম করে দীর্ঘদিন খাননি। খাবার এমন স্বাদ হয় তা তিনি মনে হয় ভুলেই গিয়েছিলেন। মাওলানা সাহেব, আপনার রান্নার হাত তো চমৎকার। খুবই আরাম করে খেয়েছি, খুবই তৃপ্তি পেয়েছি। সাধারণ খাবারের এত স্বাদ থাকে এ তো ভুলেই গেছিলাম। ইস্কান্দর আলী বললেন, খাওয়া খাদ্যে স্বাদ দেবার মালিক আল্লাহ পাক, স্বাদ উঠায় নেওয়ার মালিকও আল্লাহ পাক। সদরুল ব্যাপারী বললেন, আমি শুনেছিলাম মৃত্যুর আগে আগে খাওয়ার স্বাদ চলে যায়, এটা কি সত্যি? এই বিষয় নিয়ে আমি কিছু জানি না জনাব। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম। যা খাই কোনো কিছুতেই স্বাদ পাই না। আমি ধরেই নিছিলাম আমার মৃত্যুর আর বেশি দেরি নাই। আজ মনে হচ্ছে মৃত্যুর দেরি আছে, খাওয়ার স্বাদ ফিরে আসছে। হায়াত মৌতের মালিক আল্লাহ পাক, মানুষ এই বিষয়ে কিছুই জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র পুত্র কাশেম যে শৈশবেই মারা যাবে এইটা নবীজি জানতেন না, অথচ তিনি ছিলেন আল্লাহ পাকের পেয়ারা দোস্ত। সদরুল ব্যাপারী সিগারেট ধরাতে ধরাতে বললেন, আপনার সম্পর্কে অনেক কথাবার্তা শুনেছি। কথা যা শুনেছি তা বোধহয় সত্যি না। মানুষ তিলকে তাল বলতে পছন্দ করে। ন্যাংরা বিড়াল দেখে আইসা চোখ বড় বড় করে বলে ন্যাংরা বাঘ দেখে আসছি। তারপরেও আমার ধারণা আপনি সুখী মানুষ। আপনার কাছে কিছু উপদেশ চাই, উপদেশ দেন। উপদেশ দেবার মতো যোগ্যতা আমার নাই জনাব। যোগ্যতা আছে কি নাই সেটা আমি বিবেচনা করব। আপনারে পরামর্শ দিতে বললাম, পরামর্শ দেন। তার আগে জেনে রাখেন, আমি খুবই দুষ্ট প্রকৃতির লোক। শয়তানের সঙ্গে আমার একটাই অমিল, শয়তান অন্যদের খারাপ করার চেষ্টা করে, আমি করি না। নিজে খারাপ কাজ করি, এতেই আমি খুশি। অন্যরে খারাপ বানায় খুশি হবার প্রয়োজন আমার নাই। বুঝতে পারছেন কি বলছি? সিকান্দার আলী হ্যাঁ না কিছুই বললেন না। তার সামনে বসে থাকা লোকটি যে বিশেষ গুরুত্বপূর্ণ তা তিনি বুঝতে পারছেন। অতি গুরুত্বপূর্ণ মানুষদের কথা বলার একটা বিশেষ ভঙ্গি আছে। এই ভঙ্গি সে আয়ত্ত করে না, আপনাতেই তার মধ্যে চলে আসে। ইস্কান্দার আলীর ধারণা তার নিজের মধ্যে এই ভঙ্গি চলে এসেছে। তার নিজের কথা বলার ভঙ্গি এখন তার কাছেই অপরিচিত লাগে। কথা বলার সময় মনে হয় সে বলছে না, অন্য কেউ কথা বলছে। মৌলানা সাহেব, জি, আমি অতি দুষ্ট একজন মানুষ। এইটা আমি বিনয় করে বলতেছি না, বিনয় আমার মধ্যে নাই। অবশ্য আমার মধ্যে অহংকারও নাই। আমি যা আমি তা, এই নিয়ে বিনয় করার কিছু নাই, অহংকার করারও কিছু নাই। আমি কি ঠিক বলছি? বুঝতে পারতেছি না জনাব, আমার জ্ঞান বুদ্ধি অত্যন্ত কম। যে যা বলে আমার কাছে মনে হয় সেটাই সত্যি। সদরুল ব্যাপারী আগের সিগারেট ছুঁড়ে ফেলে নতুন সিগারেট ধরাতে ধরাতে বললেন, আপনি লোকটা হয় অতি চালাক নয় অতি বোকা, কোনটা এখনো ধরতে পারতেছি না, তবে ধরতে পারব।
জনাব, আপনি মানুষটা কেমন? আমি বোকা, তবে শয়তানি চালাকি আমার আছে। শুধু আছে বললে কম বলা হয়, অনেক বেশি আছে। আমি আমার নিজের যা মন্দ তা বইলা ফেলি, পেটে কিছু রাখি না। আমার হজমের গণ্ডগোল আছে, এই জন্যই পেটে কিছু রাখতে পারি না। কথা হজম হয় না বইলা বমি কইরা ফেলি। কথা হজম হয় না বইলা বমি কইরা ফেলি। ইস্কান্দার আলী নিচু গলায় বললেন, নিজের মন্দটা বললে দোষ কাটা যায় না। যা মন্দ বলে বেড়ালেও মন্দ, না বলে বেড়ালেও মন্দ। দোষ কাটার জন্য তো বলি না, বলতে ভালো লাগে এই জন্যে বলি। মানুষের এই এক বিচিত্র স্বভাব, যে ভালো কাজ করে সে ভালো কাজের কথা বলে আনন্দ পায়, যে মন্দ কাজ করে সে মন্দ কাজের কথা বলে আনন্দ পায়। আপনার এখানে পান আছে মৌলানা সাহেব? জি না, পান নাই। পান খাইতে ইচ্ছা করতেছে। আপনি বসেন, আমি নিয়ে আসি। দরকার নাই, তার চেয়ে বরং গল্প গুজব করি। আপনার চরিত্রে খারাপ কি আছে বলেন তো শুনি। ভালো মানুষ অন্য মানুষের চরিত্রে ভালো কি আছে শুনতে চায়, আর খারাপ মানুষ চায় অন্যের খারাপটা শুনতে। নিজের খারাপ জিনিসটা তো নিজের বলা মুশকিল। মুশকিল কেন হবে? আপনার খারাপটা তো সবচেয়ে ভালো আপনি জানবেন। আমারটা যেমন আমি জানি, আমার খারাপ কি বলবো? দরকার নেই জনাব। দরকার অদরকার কিছু নাই, শুনেন বলি, বলতে ইচ্ছা করতেছে। আমার সবচাইতে বড় দোষ হইল আপনার মেয়ে মানুষের দোষ। কোনো মেয়ে মানুষ যদি একবার চোখে লাইগা যায়, তা হইলে সর্বনাশ। মাওলানা তাকিয়ে আছেন। কি আশ্চর্য মানুষ, কত সহজেই না কত ভয়ঙ্কর কথা বলছে। যে মানুষ সহজে ভয়ঙ্কর কথা বলে, সে সহজে ভয়ঙ্কর কাজও করে। সদ্দুল ব্যাপারী গলা নিচু করে বললেন, মেয়ে মানুষের দোষ কাটার কোনো তাবিজ আছে? মাওলানা ইস্কান্দার বললেন, আমি তাবিজের বিষয় কিছু জানি না। না জানলে আর কি করা। সদ্দুল ব্যাপারী উঠে দাঁড়ালেন। পকেট থেকে মানিব্যাগ বের করে 2টা 500 টাকার নোট বের করে এগিয়ে দিতে দিতে বললেন, টাকাটা রাখেন মৌলানা সাহেব, সামান্য উপহার। চকচকে নতুন নোট। ইস্কান্দার আলীর ইচ্ছা করছে বলেন, জনাব, আমি আপনার টাকা নিব না। মন্দ মানুষের উপহার গ্রহণ করা নিষেধ আছে। ইস্কান্দার আলী তা বলতে পারলেন না। হাত বাড়িয়ে টাকাটা নিলেন। টাকাটার দরকার। হাত একেবারে খালি। শীত আসছে, এই অঞ্চলে শীত বেশি পড়ে। লেপ কেনা দরকার। ভালো কার্পাস তুলার একটা লেপের দাম 300 টাকা। মশারিও কেনা দরকার। তার মশারিটা ইঁদুরে খেয়ে ফেলেছে। বড় ইঁদুরের উপদ্রব। ইঁদুর মারার একটা কল কিনতে হবে। সদ্দুল ব্যাপারী সামান্য হাসলেন। হাসতে হাসতেই বললেন, শুরুতে বলেছিলাম না, আপনার উপদেশ চাইতে এসছি। এইটা ঠিক না। আমি কারো উপদেশে চলি না, আমি চলি নিজের উপদেশে। কারো দোয়ার ধারও ধারি না। আপনার সম্পর্কে নানান কথা শুনি আপনারে দেখার ইচ্ছা ছিল, দেখা হয়েছে, এতেই আমি খুশি। ভরপেট খাবার পর সদ্দুল ব্যাপারীর শরীর সবসময় হাঁসফাঁস করে, নিঃশ্বাসেরও সামান্য কষ্ট হয়। আজ সেরকম কিছু হচ্ছে না, শরীর ঝরঝরে লাগছে। একটা পান খাওয়া দরকার। কাঁচা সুপারির সঙ্গে কড়া জর্দা, ডাবল অ্যাকশন। এই গ্রামে চা পান সিগারেটের দোকান এখনো চোখে পড়ছে না। আছে নিশ্চয়ই। এখনকার গ্রাম আর আগের মতো না। পান ফুরিয়ে গেল তো গালে হাত দিয়ে অপেক্ষা করো হাটবারের জন্য। বুধবারের হাট, বুধবারের আগে পান পাওয়া যাবে না। সে গ্রাম আর নেই। সদ্দুল ব্যাপারী মাওলানার ঘর থেকে বের হতেই তার সঙ্গের লোকজনদের দেখা গেল। তারা আশেপাশেই ঘাপটি মেরেছিল। তাদের দায়িত্ব সদ্দুল ব্যাপারীকে ছায়ার মতো অনুসরণ করা। তারা সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে। তাদের একজনের সঙ্গে পিস্তল আছে। চোরাই পিস্তল না, লাইসেন্স করা পিস্তল। পিস্তলের দাম 7,000 টাকা, আর লাইসেন্স বের করার ঘুষের দাম 1,10,000। অস্ত্রশস্ত্র ছাড়া বের হওয়া সদ্দুল ব্যাপারীর মতো মানুষদের সমস্যা হয়ে গেছে। চারদিকে শত্রু,
আগে শত্রু মিত্র চেনা যেত, এখন তাও যায় না। মিত্র ভাবে যে খুব কাছে আসে, দেখা যায় সে মহাশত্রু। গত 4 বছরে 2 বার সজরুল ব্যাপারীকে খুন করার চেষ্টা করা হয়েছে। প্রথমবার তো মেরেই ফেলেছিল। বর্ষা পেটে ঢুকিয়ে এফোড় ওফোড় করে দিয়েছিল, সেই আঘাত সামলানো গেছে। দ্বিতীয়বার অবশ্যই প্রথমবারের মতো ভয়ঙ্কর হয়নি, তবে হতে পারত। এখন সজরুল ব্যাপারী অনেক সাবধান, তবে সাবধান হয়েও লাভ নেই। কপালে যা থাকবে তাই হবে। বেহুলার মতো সাবধান স্ত্রীর স্বামীকেও সাপের কামড় খেতে হয়েছে, লোহার ঘর বানিয়েও রক্ষা হয়নি। তারপরেও যতটুকু পারা যায় সাবধান থাকা। সজরুল ব্যাপারী একজনকে কাঁচা সুপারি আর জর্দা দিয়ে পান আনতে পাঠালেন। সেই সঙ্গে বলে দিলেন মাহফুজকে খবর দিতে। মাহফুজের সঙ্গে জরুরি আলাপগুলি সেরে ফেলা দরকার। আলাপটা ক্লাব ঘরে হবে। ক্লাব ঘরের উঠানে না হয়ে ঘরের ভেতর হবে, উটকো মানুষ যেন না থাকে। যদিও জরুরি সব আলাপ অনেক মানুষের সামনে হওয়া দরকার, যাতে সাক্ষী থাকে। সজরুল ব্যাপারী ক্লাব ঘরের দিকে রওনা হলেন। মাহফুজের সঙ্গে কথা বলবেন, ভাঙা মসজিদটা দেখবেন। নতুন একটা মসজিদ এই গ্রামে করে দেয়া যায়। মসজিদ বানিয়ে দেওয়ার কথা কেউ তাকে এখনো বলেনি। না চাইতে তিনি কিছু দেন না, তার কাছে চাইতে হবে। বিকেলে যাবেন সুলতান সাহেবের সঙ্গে কথা বলার জন্যে। তারপর সন্ধ্যায় টিপু সুলতান নাটক। ভুজঙ্গবাবুর অনেক নাম ডাক, তার নাটক আগে দেখা হয়নি, এইবার দেখা হবে। তিনি সোনার একটা মেডেল স্যাকরার দোকান থেকে নিয়ে এসেছেন। যার অভিনয় ভালো হবে তাকে দেবেন। মেডেল ভুজঙ্গ পাবে এটা তো বলাই বাহুল্য। আরেকটা মেডেল থাকলেও ভালো হতো, মেয়েটাকে দেয়া যেত। নাটকের মাঝখানে সোনার মেডেল ডিক্লেয়ার করা আনন্দময় ঘটনা, চারদিকে হইচই পড়ে যায়। নাটক যারা করে তাদের চেয়ে মেডেল যে দিচ্ছে সে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সজরুল ব্যাপারী ঠিক করলেন আরেকটা মেডেল কিনতে কাউকে পাঠাবেন। মেডেল যে দিতেই হবে এমন তো কোনো কথা নেই, হাতে থাকল। এমনও তো হতে পারে তিনি নাটক দেখতেই গেলেন না। মানুষের সিদ্ধান্ত অতি দ্রুত বদলায়। জোয়ার ভাঁটা হয় নির্দিষ্ট সময়ে। মানুষের জোয়ার ভাঁটার কোনো সময় নেই, নিয়মও নেই। এই জোয়ার এই ভাঁটা, আবার উল্টোটাও হয়। এই জোয়ার আবার এই জোয়ার, তারপর আবারও জোয়ার, ভাটার দেখা নেই। আজ কি সজরুল ব্যাপারীর কপাল ভালো যাচ্ছে? পান খাচ্ছেন অথচ পান ঝাল লাগছে না। তার জিভে কি হয়েছে যেন, বলে পান খেতে পারেন না। ঝাল লাগে। ডাক্তার বলেছে ভিটামিন বি এর অভাব। সেই ভিটামিনও গাদাখানিক খেয়ে দেখেছেন, লাভ হয়নি। তাকে পান খেতে হয় খুবই কষ্ট করে। আজ কষ্ট হচ্ছে না, একটু পরপর পানের পিক ফেলতে হচ্ছে না। পানের পিকেও ঝাল নেই। আশ্চর্য তো। তিনি বসে আছেন ক্লাব ঘরের ভেতরে, জরুরি কিছু আলোচনা করবেন মাহফুজের সঙ্গে। মাহফুজ তার সামনে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে কোনো একটা ব্যাপারে চিন্তিত। তার নাটকের জোগাড় যন্ত্রে বোধহয় ঝামেলা হয়েছে। ভুজঙ্গ শেষ মুহূর্তে জানিয়েছে তার পাতলা পায়খানা হচ্ছে, সে আসতে পারবে না। ক্লাব ঘরের দরজা জানলা বন্ধ। ক্লাব ঘরের বাইরে সজরুল সাহেবের লোকজন হাঁটাহাঁটি করছে। একজন শুধু ভেতরে, তার বগলে চামড়ার একটা ব্যাগ, তার গায়ে ছাই রঙের চাদর। চাদর দিয়ে সে চামড়ার ব্যাগ ঢেকে রাখার চেষ্টা করছে। মাঝে মধ্যে ব্যাগের কোনা বেরিয়ে পড়ছে। সে তৎক্ষণাৎ অতিরিক্ত ব্যস্ততায় গায়ের চাদরে ব্যাগ ঢাকছে। সজরুল ব্যাপারী একটু ঝুঁকে এসে জিজ্ঞেস করলেন, মাহফুজ মিয়া, কেমন আছো? মাহফুজের নামের শেষে মিয়া নেই। সজরুল ব্যাপারী তার পছন্দের মানুষদের নামের শেষে আদর করে মিয়া যুক্ত করেন। মাহফুজকে তার পছন্দ হয়েছে। মাহফুজ চিন্তিত গলায় বলল, জি ভালো। তোমার চিন্তিত লাগতেছে কেন? জি না, আমি চিন্তিত না। ভুজঙ্গ এখনো আসে নাই? জি না, তার অ্যাসিস্ট্যান্ট চলে আসছে। মাঝে মধ্যে এরকম হয়, অ্যাসিস্ট্যান্ট আসে, আসল আর আসে না। তখন কি করা লাগে জানো? অ্যাসিস্ট্যান্টের ধরে মায়ের দিতে হয়, গরু চুরের মায়ের।
বস্তার ভিতর ঢুকায় মায়ের, শরীরে দাগ পড়ব না। মাহফুজ কিছু বলল না। সজল ব্যাপারী হাসি মুখে তার দিকে তাকিয়ে আছেন। মাহফুজ বলল, আপনার কি ইস্কান্দার আলীর সঙ্গে দেখা হয়েছে? সজল ব্যাপারী বললেন, দেখা হয়েছে, তার সঙ্গে খানা পিনা করলাম। বুকা লোক, তবে বুকা লোকরাই সংসারে ঝামেলা তৈরি করে। বুদ্ধিমান লোকের কাছ থেকে সাবধান থাকার দরকার নাই। বুদ্ধিমান লোকেরা নিজেরা ঝামেলা থেকে দূরে থাকতে চায় বইলা ঝামেলা করে না, বুকারা এইসব বুঝে না বইলা ঝামেলা করে। ইস্কান্দর আলীর বিষয়ে তোমারে সাবধান করে দিলাম, এরে গ্রামে রাখা ঠিক না। এখন কাজের কথা শেষ করি। তুমি এমন চিন্তিত মুখ করে বসে থাকবে না, চিন্তা দূর করো, সহজভাবে বসো। গল্পকথন বই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই মেঘ রৌদ্র ছায়া। আজ 4র্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।